আচ্ছা, একটা গোলীয় দর্পণের ওপরে যে আলোক রশ্মি পড়ছে, ঠিক আছে, সেই আলোক রশ্মিটাকে আমরা কি বলবো না, প্রান্তিক রশ্মি এক প্রকার বলা যায়, আর একটা কি বলা যায়, উপাক্ষীয় রশ্মি, ঠিক আছে। মানে গোলীয় দর্পণের যত হচ্ছে সমীকরণ আসবে, গোলীয় দর্পণের যত সমীকরণ আসবে তার মধ্যে সেই সমীকরণগুলোর প্রমাণ করার সময় আমরা বেশিরভাগ আলোক রশ্মিকে কি ধরবো না, উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মিটা কিরকম ধরে, এটা হচ্ছে কি গোলীয় দর্পণ একটা, এটা কি ধরনের দর্পণ, অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা হচ্ছে কি মেরু, এটা হচ্ছে কি কেন্দ্র, তাহলে এদের মধ্যে সংযোগকারী সরলরেখা, এটাকে কি বলবো, প্রধান অক্ষ। তো ধর একটা আলোক রশ্মি এসে পড়েছে কোথায় না এখানে, আর একটা আলোক রশ্মি এসে পড়েছে কোথায় এখানে, তাহলে এই দুটো রশ্মির মধ্যে পার্থক্য কি না, প্রথম রশ্মিটা হচ্ছে কি না প্রধান অক্ষ থেকে একটু দূরে পড়েছে, আর এটা হচ্ছে কি না প্রধান অক্ষের কাছে পড়েছে। তো দর্পণের যে সমস্ত সমীকরণ আমরা প্রমাণ করব, মানে গোলীয় দর্পণের ক্ষেত্রে যত কিছু কথা বলবো, সেগুলো অ্যাকচুয়ালি কি না এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রেই ঠিকঠাক করে কাজে লাগবে। প্রান্তিক রশ্মির বেলায় কি হবে না, একটু মানে ওই সূত্রটা ঠিকঠাক করে মানবে না, ঠিক আছে। এই জন্য রশ্মিগুলোকে আমরা দুটো টাইপের করতে পারি, যে গলীয় দর্পণে গলীয় দর্পণে আপতিত আলোক রশ্মিকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। ভাগ করা যায় গোলীয় দর্পণে আপতিত আলোক রশ্মিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কি লিখবো না, প্রান্তিক রশ্মি, প্রান্তিক রশ্মি, আর একটা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি। প্রান্তিক রশ্মি বা এটাকে বলা হয় অক্ষাপসারী রশ্মি, অক্ষাপসারী রশ্মি। এটা হচ্ছে কিরকম না, প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী রশ্মি হচ্ছে কি না, যে সমস্ত আলোক রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষ থেকে কিছুটা দূরের দিকে আপতিত হয়, ঠিক আছে। গোলীয় দর্পণের প্রধান অক্ষ থেকে লিখবো গলীয় দর্পণের প্রধান অক্ষ হতে কিছুটা দূরে, অর্থাৎ প্রান্তের দিকে আপতিত হয়, তাই না, আপতিত হয়। গোলীয় দর্পণের প্রধান অক্ষ হতে কিছুটা দূরে অর্থাৎ প্রান্তের দিকে আপতিত হয়, পুরোটা যদি সংজ্ঞা কমপ্লিট করি, এরূপ আলোক রশ্মিকে প্রান্তিক রশ্মি বলে, এরূপ আলোক রশ্মিকে প্রান্তিক রশ্মি বলে। যদি পুরো সংজ্ঞাটা কমপ্লিট করি, আমার একটা বই দিবি তো, এটাতে কি আছে দেখি পরে পরে। ওই যেটা হলো গোলীয় দর্পণের প্রধান অক্ষ থেকে কিছুটা দূরে অর্থাৎ প্রান্তের দিকে যে সমস্ত আলোক রশ্মি আপতিত হচ্ছে তাদেরকে কি বলছি না, প্রান্তিক রশ্মি বা উপাক্ষীয় রশ্মি বলছি। এই প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী, অক্ষাপসারী বলতে কি অক্ষ থেকে দূরের দিকে। উপাক্ষীয় রশ্মি কি বলবো না, গলীয় দর্পণের প্রধান অক্ষের কাছে, প্রধান অক্ষের কাছে অর্থাৎ মেরুর কাছে যে সমস্ত আলোক রশ্মি আপতিত হয়
তাদেরকে উপাক্ষ রশ্মি বলে। আছে, কি বলছি, গোলীয় দর্পণের প্রধান অক্ষের কাছে অর্থাৎ মেরুর কাছে, প্রধান অক্ষের কাছে মানে কি মেরুর কাছে হবে, তাই না? কেন না, এটা ধর গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণে এটা হচ্ছে কি না প্রধান অক্ষ, তার প্রধান অক্ষের কাছে যদি পড়ে তার মানে কি মেরুর কাছে পড়ছে, তাই না? এটা হচ্ছে কি গোলীয় দর্পণের প্রধান অক্ষ, প্রধান অক্ষের কাছে পড়া মানে কি মেরুর কাছে পড়ছে, ওটাই। এটা টুকে নে। আচ্ছা, এবারে গোলীয় দর্পণের ফোকাস, আমরা যে কোনো জিনিসের হচ্ছে কিনা ফোকাস বলার সময় কি করব না, সমান্তরাল আলোক রশ্মির কথাই বলবো, ঠিক আছে? সেটা আহ, কি হতে পারে, দর্পণ হতে পারে অথবা লেন্সও হতে পারে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে যেমন গোলীয় দর্পণ, তো এটা ধর কি, এটা হচ্ছে কি না অবতল দর্পণ। এই অবতল দর্পণে যদি কিছু সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হয়, তাহলে সেটা কি হবে না, ধর এটাই হচ্ছে এর প্রধান অক্ষ ছিল, এটার প্রধান অক্ষ ছিল, তো এই আলোক রশ্মিগুলো কি হচ্ছে না যখন প্রতিফলিত হবে তাহলে কি হবে, এরা এসে এক জায়গায় মিলিত হবে, ঠিক আছে? তো এই যে বিন্দুতে মিলিত হচ্ছে এটা হচ্ছে কি এর ফোকাস, এটা হচ্ছে এর ফোকাস। আচ্ছা, যখন উত্তল দর্পণ হচ্ছে, এটা উত্তল দর্পণ, এটা হচ্ছে কি এর প্রধান অক্ষ, উত্তল দর্পণের প্রধান অক্ষ এটা। এবার এই উত্তল দর্পণে এইরকম করে আলোক রশ্মি এসে পড়েছে এদিকে, পড়লে কি হবে, এই আলোক রশ্মিগুলো এরকম করে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম করে ছড়িয়ে যাচ্ছে, এমন ভাবে ছড়াচ্ছে যে এগুলোকে যদি আমি পেছনের দিকে বাড়াই তাহলে কি হবে, এরা হচ্ছে কি একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, প্রধান অক্ষের ওপরে কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো কি হচ্ছে এরকম করে আসছে বলে মনে হবে। এখানে যদি চোখ থাকে, চোখ কি দেখবে, যে আলোক রশ্মিগুলো এই বিন্দুতে মিলেছে। আর এখানে যদি চোখ থাকে, কি দেখবে চোখ, যে আলোক রশ্মিগুলো এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এটা গেল কি না দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে বলছি। যদি এই ঘটনাটা লেন্সের বেলা হতো, লেন্স তোরা এখন একটু পরেই পড়বি, ঠিক আছে? এটা লেন্স আছে, এটা উত্তল লেন্স, এখানে যদি কিছু আলোক রশ্মি পড়ে তাহলে সেগুলো কি হবে না, লেন্সের মধ্য দিয়ে কি হবে আলোক রশ্মির প্রতিসরণ হবে, দর্পণের মধ্য দিয়ে কি হয় আলোক রশ্মির প্রতিফলন হচ্ছে, এটা যে যেদিকে যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকেই ফিরে এসছে। আর লেন্সের বেলা কি হচ্ছে প্রতিসরণ হচ্ছে, মানে ওই সাইডে চলে যাবে। তাহলে তখন এর বেলা এটা হচ্ছে কি ফোকাস, এর বেলা এটা হচ্ছে কি ফোকাস, এর বেলা এটাই ফোকাস হচ্ছে। আর অবতল দর্পণের অবতল লেন্সের বেলাও কিরকম হবে, এরকম হবে, এটা হচ্ছে অবতল লেন্স। এখানে কিরকম হয়, আলোক রশ্মিগুলো এরকম করে ছড়িয়ে পড়ে চারদিকে, ঠিক আছে? তো এদেরকে যদি আমি পেছনের দিকে বাড়াই, এরাও কি হবে না প্রধান অক্ষের উপরে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, তাহলে এটাও হচ্ছে কি ফোকাস। তাহলে সব কিছুর বেলায় একটা জিনিস কি বোঝা যাচ্ছে, যে আলোক রশ্মিগুলো সমান্তরাল ভাবে আসবে, ঠিক আছে? যখন দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাসের সংজ্ঞা দেব তখন আমরা কি লিখব, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে দর্পণের উপর আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর, কারণ কি দর্পণে কি হবে প্রতিফলন হবে, প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় অথবা প্রধান অক্ষের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই দর্পণের মুখ্য ফোকাস বলে, এটাকে মুখ্য ফোকাস বলে। আরেকটা আছে কিনা গৌণ ফোকাস, ঠিক আছে? তো এই জন্য সংজ্ঞাটাকে আমরা কেমন লিখবো, প্রথমে না এই দুটো ছবিগুলো এঁকে নে, প্রথমে আগে ছবিটা এঁকে নে, তারপরে আমি সংজ্ঞাটা লিখছি। এটাকে ছবিটা এঁকে নিলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখ কি বলছি, ফোকাস, ফোকাস কত রকমের হচ্ছে, ফোকাস দুই রকমের হচ্ছে আপাতত, ঠিক আছে? আমরা ফোকাসকে আপাতত দুই রকমের করছি, একটা হচ্ছে কি মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস, একটা হচ্ছে কিনা গৌণ ফোকাস, গৌণ ফোকাস, মুখ্য ফোকাস আর একটা হচ্ছে কিনা গৌণ ফোকাস, হয়েছে?
তো ফোকাসকে আমরা আপাতত দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কিনা মুখ্য ফোকাস, একটা হচ্ছে গৌণ ফোকাস। তো সেই মুখ্য ফোকাসের সংজ্ঞাগুলো হচ্ছে কি না, আলোক রশ্মি যখন সমান্তরাল ভাবে এসে পড়বে তখনই হবে মুখ্য ফোকাসের সংজ্ঞা, মানে প্রধান অক্ষের সমান্তরাল যখন। আর গৌণ ফোকাসের সংজ্ঞা কিরকম হবে, দেখ প্রথমে আমি এরকম করে এই ছবি আঁকতে হবে না এখন, ঠিক আছে। এটা হচ্ছে কি অবতল দর্পণ, এই অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আলোক রশ্মি এসে পড়লে প্রধান অক্ষের উপরে মিলেছে, এটা এটা হলো কি মুখ্য ফোকাস। আর এটা হচ্ছে কি উত্তল দর্পণ, প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লো, পড়ে কি হবে না এখান থেকে এরকম করে প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। এটাও মুখ্য ফোকাস। গৌণ ফোকাসের বেলায় কি হচ্ছে, এটা ধর অবতল দর্পণ, তো এটা হচ্ছে কি প্রধান অক্ষ। এখন আলোক রশ্মিগুলো কিন্তু সমান্তরাল, কিন্তু এই সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল নয়, ঠিক আছে। তখন এরা কি করবে না, এই যে যে ফোকাস যে বলছি না, এই যে এই ফোকাস যেটা, এই ফোকাস দিয়ে একটা তল কল্পনা করা হবে, ঠিক আছে। ধর এটা হচ্ছে কি না গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এটা ধর ফোকাস আছে, এই ফোকাস দিয়ে কে এসছে, এই ফোকাস দিয়ে যদি একটা তল কল্পনা করি সেটা হবে কি ফোকাস তল, যেটা প্রধান অক্ষের সঙ্গে লম্ব থাকবে, মানে এটা এটা হচ্ছে কি গোলীয় দর্পণ, ঠিক আছে। এটা হচ্ছে কি এর প্রধান অক্ষ, ঠিক আছে। এই প্রধান অক্ষের ওপরে যে বিন্দুটা ফোকাস হচ্ছে, সেই ফোকাস দিয়ে একটা সমতল যাবে যেটা প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, সেটাকে কি বলবো ফোকাস তল। তো এইরকম ফোকাস তলের উপরে কি হবে, এই বিন্দু এই হচ্ছে আলোক রশ্মিগুলো এসে মিলবে, এটাকে আমরা কি বলবো গৌণ ফোকাস। ঠিক একই রকম ভাবে উত্তল দর্পণের বেলায়ও তাই হবে। উত্তল দর্পণে এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, এগুলো হচ্ছে কি সমান্তরাল আলোক রশ্মি। তো এগুলো প্রতিফলনের পর কি হবে, এই যে যে ফোকাস তল আছে তার কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, ঠিক আছে। এই আলোক রশ্মিগুলো কি হচ্ছে, ধর এটা হচ্ছে প্রতিফলনের পর এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এরকম করে মনে হবে কি যে আলোক রশ্মিগুলো ফোকাস তলের ওপরে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে। এবারে আমি মুখ্য ফোকাসের সংজ্ঞা লিখবো কেমন, ঠিক আছে। মুখ্য ফোকাসের উত্তল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা লিখতে হবে, আর অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা লিখতে হবে, তাই না। তাহলে কি লিখবো, অবতল দর্পণের, এটাই হেডিং দিবে, অবতল দর্পণের মুখ্য ফোকাস, অবতল দর্পণের মুখ্য ফোকাস। সংজ্ঞা কি লিখবো, অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা কি লিখবো, যে কতগুলি সমান্তরাল আলোক রশ্মি, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত, অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে দর্পণে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। এগুলো 2 নম্বরের কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে, কি লিখেছি, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি, মানে কি আলোক রশ্মিগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল, তাই না। প্রথম মানে দেখ কতগুলি সমান্তরাল আলোক রশ্মি, তাহলে এগুলো হচ্ছে কি পরস্পর সমান্তরাল। অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল, মানে এই আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল। কতগুলি সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে
দর্পণে এসে আপতিত হলে দর্পণে এসে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে, এটা হচ্ছে কি প্রধান অক্ষ, প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে অবতল দর্পণের মুখ্য প্রকাশ বলে। পুরো বোঝা গেছে? অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? পুরো একদম দেখ কিরকম লিখেছি, যে কতগুলি সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে দর্পণে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে অবতল দর্পণের মুখ্য প্রকাশ বলে। ঠিক আছে? তাহলে আলোক রশ্মিগুলো কিন্তু মিলছে, এখানে এসে মিলছে। এটা লেখা হয়ে গেলে বল, তারপরে হচ্ছে কি লিখবো, উত্তল দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা লিখবো। এখানে এবারে কি লিখবো, উত্তল দর্পণের মুখ্য প্রকাশ কি লিখবো, সব ঠিক থাকবে। এটা উত্তল দর্পণের মুখ্য প্রকাশ লিখেছি, তো কি লিখবো, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি, এখানে হবে কি উত্তল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে দর্পণে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় লিখবো, নাকি লিখবো যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, তাকে উত্তল দর্পণের মুখ্য প্রকাশ বলে। অসুবিধা আছে? তাকে উত্তল দর্পণের মুখ্য প্রকাশ বলে। তাহলে পুরোটা কি হলো, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে দর্পণে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে উত্তল দর্পণের মুখ্য প্রকাশ বলে। এবারে কি লিখবো, যে ফোকাস দৈর্ঘ্য। দেখ, গোলীয় দর্পণের সমস্ত দৈর্ঘ্য কোথা থেকে মাপা হয়, কোনো গোলীয় দর্পণের সমস্ত দৈর্ঘ্য মাপা হয় কোথা থেকে, মেরু থেকে। ঠিক আছে, গোলীয় দর্পণের সমস্ত মানে দূরত্ব মাপা হয় মেরু থেকে। এই জন্য আমি যদি বলি যে কোনো গোলীয় দর্পণের মানে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে কি, ধর এটা হচ্ছে কি গোলীয় দর্পণের ফোকাস, এটা হচ্ছে কি মেরু, মেরু হচ্ছে কি আমরা পি দিয়ে ডিনোট করি। তো মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে কি বলে, ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কি লিখবো, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। ঠিক আছে, কি হবে না, গোলীয় দর্পণের মেরু হতে ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলে, ফোকাস দৈর্ঘ্য। অসুবিধা আছে কিছু? ফোকাস দৈর্ঘ্য বলে। তাহলে কোথা থেকে দূরত্বটা মাপা হচ্ছে, মেরু থেকে, গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে। গোলীয় দর্পণের মেরু হতে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে। এবারে কথা হচ্ছে যে আমরা প্রতিবিম্বর যখন বলি, ঠিক আছে, কোনো একটা বস্তুর প্রতিবিম্ব যখন বলি, সেই প্রতিবিম্ব কত রকমের হয়, সদ্বিম্ব হয় আর অসদ্বিম্ব হয়। ঠিক আছে, তো সদ্বিম্ব কখন হয়, যখন মানে আমি কিরকম বলছি, যে ধর এখান থেকে আলোক রশ্মি পড়েছে, সেটা প্রতিফলন হোক কি প্রতিসরণ হোক, সেটা প্রতিফলন হোক কি প্রতিসরণ হোক, ধর প্রতিফলনের পরে আলোক রশ্মিগুলো এখানে এসে মিলেছে। ঠিক আছে, এখানে এসে মিলেছে, তার মানে এখানে যে প্রতিবিম্বটা হয়েছে সেটাকে আমরা কি বলবো, সদ্বিম্ব। মানে মানে আলোক রশ্মি যদি এসে মিলিত হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সদ্বিম্ব। এখানে প্রতিফলন হয়ে মিলেছে,
যদি এই লেন্সের বেলায় প্রতিসরণ হয়েও যদি আলোক রশ্মি মিলে, তাহলেও বলবো এটা কি সদ্বিম্ব। মানে আলোক রশ্মি প্রতিফলন হোক কি প্রতিসরণ হোক, যদি প্রতিফলন বা প্রতিসরণের পর আলোক রশ্মি মিলিত হয়, তাহলে সেখানে সদ্বিম্ব তৈরি হবে। আর যদি মিলিত না হয়ে কি হয়, ওই অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা হবে কি অসদ্বিম্ব। তাহলে একটা জিনিস বুঝতেই পারছিস যে যে অবতল দর্পণের যে ফোকাসটা তৈরি করা হয়েছিল, সেটা কিরকম, যে এই আলোক রশ্মিগুলো এসে এখানে মিলবে। তাহলে অবতল দর্পণের যে ফোকাস, এটা সৎ হবে না অসৎ হবে? সৎ হবে। আর উত্তল দর্পণের যে ফোকাসটা হবে, সেটা কি হবে, অসৎ হবে। কারণ কি, এটা আলোক রশ্মি মেলেনি, পেছন থেকে আসছে বলে মনে হয়। তাহলে এখান থেকে কি লিখবো, অবতল দর্পণের অবতল দর্পণের ফোকাস হচ্ছে কি, অবতল দর্পণের ফোকাস সদ্বিম্ব। সদ্বিম্ব বলতে পারিস বা সৎ, ঠিক আছে। আর উত্তল দর্পণের ফোকাস অসদ্বিম্ব, ঠিক আছে। উত্তল দর্পণের ফোকাস অসদ্বিম্ব। অবতল দর্পণের ফোকাস সদ্বিম্ব, উত্তল দর্পণের ফোকাস অসদ্বিম্ব। এইগুলোকে শর্ট কোশ্চেন দিয়ে দেয়, একটা দুটো করে শর্ট কোশ্চেন দিয়ে দেবে এরকম করে, ঠিক আছে। ফোকাস তল, ফোকাস তল কি বলেছিলাম, যে এটা হচ্ছে কি একটা দর্পণ আছে, এর এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এর এটা মেরু, এটা হচ্ছে কি এর ফোকাস। তাহলে ফোকাস দিয়ে যাবে একটা তল যেটা প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, তাই না? মানে এইরকম একটা তল হবে যেটা কি ফোকাস দিয়ে যাবে কিন্তু প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। এখানে বোর্ডে আঁকতে গেলে এরকম হচ্ছে, আর যদি এরকম করে আঁকি তাহলে এটা হচ্ছে কি ফোকাস ধর আছে। তো এই ফোকাস দিয়ে যে তলটা যাবে, ধর একটা হচ্ছে খাতার পৃষ্ঠা, যদি এরকম করে যায়, সেটা হচ্ছে কি প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে। আর হচ্ছে কি ফোকাস বিন্দু দিয়েই যাবে, ওটা হবে কি ফোকাস তল। তাহলে এটাকে সংজ্ঞা আকারে লিখলে কিরকম লিখবো, কি লিখবো বল? সংজ্ঞা আকারে যদি লিখি, কি কি লেখা যাবে? সংজ্ঞা আকারে লিখলে কি লিখতে পারবি বল, কি লেখা যাবে বল? বললাম তো একটা তল যেটা হচ্ছে কি, মেরু থেকে এটা বাদ দিয়ে দেয়, কোনো গোলীয় দর্পণের বিন্দুগামী প্রধান অক্ষের সহিত লম্ব কোনো তলকে ফোকাস তল বলে। বুঝতে পারছিস কিরকম লেখা হচ্ছে? এরকম বানিয়ে লিখতে, বানিয়ে বলতে কি, জিনিসটা মাথায় থাকবে, নিজে নিজে যেন সংজ্ঞা লিখতে পারি, তাহলে মনে হবে না যে মুখস্থ করছে। তাহলে কি লিখবো, কোনো গোলীয় দর্পণের কোনো গোলীয় দর্পণের ফোকাস বিন্দুগামী, কোনো গোলীয় দর্পণের ফোকাস বিন্দুগামী এবং প্রধান অক্ষের সহিত লম্বভাবে লম্বভাবে কোনো তল কল্পনা করলে তাকে ফোকাস তল বলে। এবার বলবি যে কল্পনা করলে কেন লিখছি, কেন কি এটা কি আদৌ কোনো আছে? নেই তো, এটা তো এমনি ধরলাম আমরা, এই জন্য। তাহলে কি লিখছি না, কোনো গোলীয় দর্পণের ফোকাস বিন্দুগামী এবং প্রধান অক্ষের সহিত লম্বভাবে কোনো তল কল্পনা করলে তাকে ফোকাস তল বলে। এবার ফোকাস তল বলার পরে আমরা কি করব, গৌণ ফোকাস কথাটাতে আসবো, ঠিক আছে। গৌণ ফোকাসের বেলায়ও কি লিখবো, উত্তল দর্পণের গৌণ ফোকাস, অবতল দর্পণের গৌণ ফোকাস, ঠিক আছে। উত্তল দর্পণের গৌণ ফোকাস কি লিখবো, লেখ, গৌণ ফোকাস, উত্তল দর্পণের গৌণ ফোকাস এবং অবতল দর্পণের গৌণ ফোকাস। প্রথমে হেডিং দিবি কি, অবতল দর্পণের গৌণ ফোকাস, অবতল দর্পণের
গৌণ ফোকাস। সংজ্ঞা কি লিখবো? কতগুলি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, প্রথম কতগুলি সমান্তরাল আলোক রশ্মি, কতগুলি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সহিত কি লিখবো? সমান্তরাল ভাবে লিখবো। কি লিখবো? অসমান্তরাল লেখা যাবে না, এখানে লিখতে হবে কি আনত ভাবে। কি লিখবো? কতগুলি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সহিত আনত ভাবে অবতল দর্পণে আপতিত হলে অবতল দর্পণে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর ফোকাস তলের উপর যে বিন্দুতে মিলিত হয়, এই কথাটা লিখতে হবে না? ওটাতে কি লেখা হয়েছিল? প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় লেখা হয়েছিল না? আর এটাতে কি লিখবো? ফোকাস তলের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে গৌণ ফোকাস বলে। ঠিক আছে, তাকে গৌণ ফোকাস বলে। তাহলে কতগুলি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সহিত আনতভাবে অবতল দর্পণে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর ফোকাস তলের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে গৌণ ফোকাস বলে। একটা ছবি এঁকে দিতে পারিস বড় জোর। ঠিক আছে, ওটাতেও একবার ছবি এঁকে দিবি। প্রধান মানে হচ্ছে মুখ্য ফোকাস, ছবি আগে থেকে আঁকা ছিল। ঠিক আছে, ওই জন্য আর আঁকিনি আমি। এটা হচ্ছে কি ফোকাস বিন্দু, এটা হচ্ছে কিনা ফোকাস তল। তো এই আলোক রশ্মিগুলো এসে পড়েছে এরকম সমান্তরাল আলোক রশ্মি, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে আনত। সেগুলো কি হবে? ফোকাস তলের উপরে একটা বিন্দুতে এসে মিলিত হবে। ঠিক আছে, আলোক রশ্মির কিন্তু তীর চিহ্ন দিতে হবে। এটাকে আমরা কি বলবো? গৌণ ফোকাস। এটা কিন্তু ফোকাস, এটাকে কি বলে দেবো? গৌণ ফোকাস। এরকম করে বলে দেবো, গৌণ ফোকাস। আচ্ছা, এবারে একটা জিনিস বল, ধর এই আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত হয়ে পড়েছে, তাহলে এখানে মিলবে। যদি এই আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে পড়ে তাহলে অন্য জায়গায় মিলবে, কিন্তু ফোকাস তলে মিলবে। ঠিক আছে, তাহলে বা 60 ডিগ্রিতেও যদি পড়ে তাহলে এই তলের উপরে অন্য কোনো বিন্দুতে মিলবে। তাহলে কি হচ্ছে? গৌণ ফোকাস কিন্তু বারবার আলাদা আলাদা বিন্দু হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, কিন্তু সবগুলো কোথায় থাকবে? ফোকাস তলে থাকবে। কিন্তু মুখ্য ফোকাস কিন্তু একটাই বিন্দু হবে, মুখ্য ফোকাস কিন্তু একটাই বিন্দু হবে। তাহলে এরকম যদি কোশ্চেন দেয় যে মুখ্য ফোকাস একটি নির্দিষ্ট বিন্দু হলেও গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয় কেন, এটার একটা উত্তর হবে। তবে আগে আমি আপাতত উত্তল দর্পণের গৌণ ফোকাসটা লিখে নিই, তারপরে ওই কোশ্চেনটাতে লিখবো। ঠিক আছে, ওটা হচ্ছে ভাবতে থাক যে কি হতে পারে অ্যান্সার। যে মুখ্য ফোকাস একটা নির্দিষ্ট বিন্দু হলে গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু হবে না কেন। এক লাইনে যদি বলি অ্যান্সার, যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এক রকমের হতে পারে। ঠিক আছে, সেই জন্য মুখ্য ফোকাস নির্দিষ্ট বিন্দু। আর প্রধান অক্ষের সঙ্গে আনত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অনেক প্রকার হতে পারে। প্রধান অক্ষের সঙ্গে 30 ডিগ্রি, 10 ডিগ্রি কি যত করি না কেন সেই অনুযায়ী গৌণ ফোকাস আসবে। আচ্ছা, এবারে উত্তল দর্পণের গৌণ ফোকাসের সংজ্ঞা লিখছি। এটা লেখা হয়ে গেছে, উত্তল দর্পণের গৌণ ফোকাস। এখানে লিখছি কি উত্তল দর্পণের গৌণ ফোকাস কতগুলি সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সহিত আনতভাবে উত্তল দর্পণে আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর ফোকাস তলের, তারপরে কি লিখবো? ফোকাস তলের ওপর, হ্যাঁ, ফোকাস তলের ওপর যে বিন্দুতে না লিখে কি লিখতে হবে? যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়,
অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে উত্তল দর্পণের গৌণ ফোকাস বলে। ছবিটা হয়ে যাবে এরকম, এটা হচ্ছে কি উত্তল দর্পণ, এটা হচ্ছে এর প্রধান অক্ষ, এর ফোকাস বিন্দু এটা, তো এটা হচ্ছে কি এর ফোকাস তল। কিছু আলোক রশ্মি এরকম করে এসে পড়েছে, তো সেগুলো কি হবে না ফোকাস তলের উপরে কোনো বিন্দুতে এসে মিলিত হবে। ফোকাস তলের উপরে এই বিন্দুতে এসে ধর মিলিত হয়েছে, এটা হচ্ছে ফোকাস বিন্দু। তো এটা এরকম যাবে, এটা এরকম, ঠিক আছে, এটা হচ্ছে কিরকম এরকম আসছে, এটা এরকম আসছে, এরকম করে ছবিটা এঁকে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি না উত্তল দর্পণের গৌণ ফোকাস। লেখ রশ্মি অনুসরণ পদ্ধতি। মানে কোনো একটা গোলীয় দর্পণে যদি আলোক রশ্মি পড়ে, সেই আলোক রশ্মিটা কোন দিকে যাবে সেটা আমরা একটা মানে নিয়ম আছে, সেই নিয়মে যদি ফেলি তাহলে কিন্তু সেটাতে বোঝা যাবে যে আলোক রশ্মিটা কোন দিকে যাবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি। গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি, ঠিক আছে। প্রথমে আগে বুঝে নে কিরকম হচ্ছে গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতি কিরকম হচ্ছে। দেখ, আমি যদি বলি যে কোনো একটা দর্পণ সেটা উত্তল কি অবতল হোক, যদি অবতল হয় এই আলোক রশ্মিটা আসছে, এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এটা মেরু, এটা ফোকাস। এখন এই আলোক রশ্মিটা যেটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরালে এসছে, এ প্রতিফলনের পর যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে যাবে না, তাহলে ফোকাস দিয়ে চলে গেল। আর যদি এটা উত্তল দর্পণ হতো তাহলে কি হতো, ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, এটা যদি ফোকাস হয় তাহলে কি হবে, ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে প্রথম রুলটা কি হচ্ছে, কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যায় তাহলে সেটা হবে কি ফোকাস বিন্দুগামী হবে, অথবা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এটা প্রথম নিয়ম, বোঝা গেছে। এরপরে আরেকটা জিনিস দেখ, আমরা জানি কি যে আলোক রশ্মি না প্রত্যাবর্তনশীল ধর্ম পালন করে। প্রত্যাবর্তনশীল ধর্ম বলতে ধর আমি ধর এখানে কিছু একটা রেখেছি, এখানে কিছু একটা রেখেছি, ধর এখানে একটা আলোক রশ্মিকে এরকম করে ফেললাম, সে এখানে প্রতিফলন হয়ে এখানে চলে গেল, দিয়ে আবার এখানে প্রতিফলন হয়ে এখানে চলে গেল, হয়েছে, এরকম কিছু একটা হচ্ছে। এখন আমি যদি এই যে আলোক রশ্মিটা এলো, এটাকে যদি আমি পুরো ঘুরিয়ে দিই মানে 180 ডিগ্রি, মানে এর গতিপথটাকে পুরো উল্টো করে দিই, মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি যদি এখন আলোক রশ্মিকে এই দিক থেকে এরকম করে পাঠাই এখানে যদি পড়ে, তাহলে সেটা প্রতিফলনের পর এখানে আসবে, প্রতিফলনের পর এখানে এই বিন্দুতে চলে আসবে। মানে কি, আমি আলোক রশ্মি যদি এখান থেকে ফেলি, প্রতিফলন প্রতিসরণ হয়ে যেখানেই যাচ্ছে ওর গতিপথটাকে যদি 180 ডিগ্রি করে দিই, ও আবার সেম পথে ঘুরে চলে আসবে। এটা বোঝার মানে হচ্ছে তাই। তাহলে যদি এরকম হয় তাহলে বল, যদি আমি কোনো আলোক রশ্মিকে ফোকাস বিন্দু দিয়ে পাঠাই তাহলে সেটা কি হবে, সমান্তরাল ভাবে চলে যাবে। এটাতেও তাই, যদি ফোকাস বিন্দুগামী হয় তাহলে সমান্তরাল ভাবে চলে যাবে। তাহলে এটা একটা সূত্র হচ্ছে। আরেকটা সূত্র কি দেখ, আমি যখন বলছিলাম যে এই হচ্ছে কি না একটা দর্পণ আছে, সেই দর্পণে এটা হচ্ছে কি সমতল দর্পণ, এখানে যদি আলোক রশ্মি এসে পড়ে, এটা কি ধরনের আপতন, লম্ব আপতন। লম্ব আপতনে আপতন কোণের মান কত হয়, 0 ডিগ্রি। সেক্ষেত্রে প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে, মানে সেই পথে ঘুরে চলে যাবে। এখন এটা তো সমতল দর্পণের লম্ব আমরা খুঁজে পাচ্ছি, কিন্তু গোলীয় দর্পণের লম্ব আমরা কিভাবে খুঁজে পাবো। আর আমি যদি বলি যে এইরকম একটা বাঁকা জায়গা আছে, এর এই বিন্দুতে লম্ব, মানে আমি কি করে বুঝবো এই বিন্দুতে লম্ব,
এই বিন্দুতে লম্ব আঁকার জন্য আমাকে প্রথম কি করতে হবে, এই বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে, বলেছিলাম না আগের দিন, স্পর্শক টানতে হবে। সেই স্পর্শকের ওপরে লম্বটাই হবে কি এই বিন্দুতে এই বক্ররেখাটার ওপরে লম্ব। তাহলে আমি যদি বলি এই গোলীয় দর্পণ, হ্যাঁ, এই গোলীয় দর্পণের এখানে লম্ব মানে কোনটা হবে, এই বিন্দুতে আমি স্পর্শক টানি, টানার পরে কি করব, এখানে আমি লম্ব টানবো। যদি বলি এখানে লম্ব কি হবে, এই বিন্দুতে স্পর্শক টানি, দিয়ে এখানে কি হবে, লম্ব হবে। এবারে দেখা যাচ্ছে কি এই গোলীয় দর্পণটা কি হচ্ছে, কোনো একটা গোলকের অংশ। এর গোলকটা যদি আমি পুরো কমপ্লিট করি তাহলে এটা হচ্ছে কি গোলক, আর এটা হচ্ছে কেন্দ্র। এবারে দেখা যায় কি যে এর যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা এই বিন্দুতে গোলীয় দর্পণের উপরে লম্ব হবে। মানে কথা হচ্ছে কি কোনো একটা গোলক বা বৃত্তের যে কোনো ব্যাসার্ধ তার ওই বিন্দুতে যে স্পর্শক আছে তার উপরে লম্ব হবে। এটা লম্ব। এখানে যে স্পর্শক আছে এই বিন্দুতে যদি আমি ব্যাসার্ধ আঁকি তাহলে এটা হবে লম্ব। এখানে যে স্পর্শক আছে এই বিন্দুতে যদি আমি আনি এটা হবে লম্ব। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে, কোনো একটা গোলকের ব্যাসার্ধগুলো, সেগুলো হচ্ছে কি, বা ব্যাসার্ধগামী কোনো লাইন, সেগুলো হচ্ছে কি ওই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে আমি যদি বলি যে এই হচ্ছে যে দর্পণটা আছে, ধর এটা হচ্ছে কি এর কেন্দ্র, ঠিক আছে, এটার কেন্দ্র, তাহলে বক্রতা কেন্দ্র আর হচ্ছে কি মেরু, এর মধ্যে সংযোগকারী সরলরেখাকে কি বলে, প্রধান অক্ষ। একটা আলোক রশ্মি যদি আমি এই রকম করে পাঠাই, একটা আলোক রশ্মি যদি এই রকম করে যায়, কোথা দিয়ে গেছে, বক্রতা কেন্দ্র দিয়ে গেছে। বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যাওয়া মানে কি এই বিন্দুতে লম্বভাবে পড়েছে। এই যে এখানে যদি আমি স্পর্শকটা নিই তাহলে কি হবে, লম্বভাবে পড়েছে। লম্বভাবে যদি পড়ে তাহলে সেটা আপতন কোণ কত হয়েছে, তাহলে এখানে আই হচ্ছে কত, 0, আর কত হবে 0, মানে সেই পথে ঘুরে চলে আসবে। মানে এখানে নিয়মটা কি হলো, যে বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে চলে আসবে। তাহলে তিনটে রুল হলো, ঠিক না, তিনটে রুল হলো। তাহলে লেখ রশ্মি অনুসরণ পদ্ধতি। এক কাজ করি, এটা বইতে আছে, লিখবো কি, বইতে যখন আছে বলে দিচ্ছে, ঠিক আছে, বাড়িতে একবার লিখে নেবে। শুধু কি বলছি দেখ এখানে, যে নিম্নলিখিত, এটা কি লিখবি, যে শুধু এটাই লিখতে পারিস যে গোলীয় দর্পণে রশ্মি অনুসরণ পদ্ধতিগুলি হলো, প্রথমটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গমন, এটাতে হেডিং দিয়ে কি লিখবি, প্রধান অক্ষের সমান্তরাল কোন রশ্মি প্রতিফলিত হওয়ার পর অবতল দর্পণের মুখ্য প্রকাশ বিন্দু দিয়ে যাবে অথবা উত্তল দর্পণের মুখ্য প্রকাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। বইতে আছে এটা, হ্যাঁ, আছে তো বইতে, সবার বইতে আছে এটা, প্রথমটা। দ্বিতীয়টা কি হচ্ছে, পেয়েছিস না পাসনি, দেখি বইটাতে, অবশ্যই থাকবে, এই তোটা, এটাই কি আছে, প্রধান অক্ষের সমান্তরাল কোন রশ্মি প্রতিফলিত হওয়ার পর ফোকাস বিন্দু দিয়ে যাবে অথবা ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, এখানে উত্তল আর অবতল মেনশন করেনি, চলবে, ঠিক আছে, তিনটে সূত্র। এরপরে কি আছে, একটি আলোক রশ্মি মুখ্য প্রকাশের মধ্য দিয়ে গিয়ে অবতল দর্পণে আপতিত হলে বা উত্তল দর্পণের মুখ্য প্রকাশ অভিমুখী হলে, কেন কি অবতল দর্পণের মুখ্য প্রকাশ দিয়ে যেতে পারবে, উত্তল দর্পণের মুখ্য প্রকাশ দিয়ে যাবে কেমন, উত্তল দর্পণের মুখ্য প্রকাশ বিন্দুগামী হতে পারে, কেন না উত্তল দর্পণের মুখ্য প্রকাশ তো দর্পণের পেছনে আছে, তাহলে উত্তল দর্পণের মুখ্য প্রকাশ বিন্দু অভিমুখী হলে প্রতিফলনের পর কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যাবে। আর কি না, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অগ্রসর হলে অথবা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র অভিমুখী হলে দর্পণের উপর লম্বভাবে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে একই পথে ফিরে যাবে। তাহলে এখানে কি লেখা আছে, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অগ্রসর হলে, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তাহলে কি হচ্ছে, ওই বিন্দু দিয়ে ফিরে যাবে। আর একটা জিনিস কি, যদি এই দর্পণটা উত্তল দর্পণ হতো, উত্তল দর্পণ যদি হতো, এটা ধর উত্তল দর্পণ আছে, এই উত্তল দর্পণের, এটা উত্তল দর্পণ আছে, এই উত্তল দর্পণের এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, তখন একটা আলোক রশ্মি এরকম যদি আসে, এ তো আর পেছনে তো যেতে পারবে না, ঠিক আছে, কি করে যাবে, এখানে তো দর্পণ আছে, যেতে পারবে না। তো এই আলোক রশ্মিটা হচ্ছে কি, যদি বক্রতা কেন্দ্রের অভিমুখী হয়,
বক্রতা কেন্দ্রগামী হওয়া মানে কি, দর্পণের উপরে লম্ব হয়ে আপতন, তাহলে কি হবে, আবার ফিরে যাবে, ওটাই বলেছে। ঠিক আছে, একটি আলোক রশ্মি মানে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী হলে, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী হলে, অথবা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র অভিমুখী হলে, ঠিক আছে, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে অথবা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র অভিমুখী হলে সেগুলি প্রতিফলনের পর একই পথে ফিরে আসে। হয়ে গেছে, লিখে নিতে পারবি, যার বইতে যেমন লেখা আছে লিখলে চলবে, অসুবিধা নেই। ঠিক আছে, লিখলে চলবে, ওটাতে অসুবিধা নেই কিছু। এরপরে এখান থেকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি না, একটা উত্তল বা অবতল দর্পণ উভয় ক্ষেত্রে একটা ফর্মুলা হয়। কি ফর্মুলা? যে এর বক্রতা ব্যাসার্ধ যেটা, সেটা তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। ঠিক আছে, এইটা করার পরে আমাদেরকে ছবি আঁকতে হবে। ঠিক আছে, এটা করার পরে ছবি আঁকতে হবে। তাহলে লেখ, এটা হচ্ছে কি গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা কি বলি, বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কি, আমরা কি বলি, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, আর মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, সেটাকে আমরা কি বলি, ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি এফ। পরীক্ষাতে কি পড়ে প্রমাণ, যে দেখাও যে আর সমান 2f। এটা আগে করা হয়েছে কি জানিস, করতে পারবি, আগে করা হয়েছে? হ্যাঁ, স্কুলে হয়েছে, স্কুলে করেছে। কিভাবে প্রমাণ হবে আর সমান 2f? এখানে একটু জ্যামিতি দিয়ে করতে হবে। প্রথমে আমরা কি করব, এটা লিখতে হবে না, কেন কি এটা আমি লিখলাম, এরপরে আবার তো এটাই লেখা হবে। কি লিখবো, যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে, একবার অবতল দর্পণে প্রমাণ হবে, একবার উত্তল দর্পণে প্রমাণ হবে। আগে অবতল দর্পণে করছি। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে এটা পরীক্ষাতে 3 মার্কসের দেয়। ঠিক আছে, 3 মার্কস বা 2 মার্কসের ক্ষেত্রেও দেয়। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর ইজিক্যালস টু 2f, যেখানে আর সমান বক্রতা ব্যাসার্ধ এবং এফ সমান ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, আমি প্রথমে বুঝিয়ে নিই, ঠিক আছে, তারপরে লিখবো, কেন কি না হলে সব গড়বিড় হয়ে যাবে। ঠিক আছে, নাহলে সব গড়বিড় হয়ে যাবে, বলে দিই। আচ্ছা, দেখ কিরকম লিখবো। প্রথমে দেখ, এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা হচ্ছে কি মেরু, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে কি এর ধরেনের ফোকাস, এটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র। হয়েছে, আমি কি করব, একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে নিয়ে গেলাম। কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে নিয়ে গেলাম। তাহলে এটা হলো কি, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যেতে, সেটা ফোকাস দিয়ে নিয়ে গেলাম। এবারে একটা জিনিস কি হচ্ছে দেখ, আমি যদি বলি এই বিন্দুতে লম্ব কি হবে, এই বিন্দুতে লম্ব কোনটা হবে, বল, এই বিন্দুতে লম্ব কোনটা হবে না, বক্রতা কেন্দ্র থেকে যদি আমি একটা ডটেড লাইন টানি, ঠিক আছে, বক্রতা কেন্দ্র থেকে যদি আমি একটা ডটেড লাইন টানি, তাহলে সেটাই হবে কি লম্ব। এই বিন্দুতে এটা হচ্ছে কি লম্ব, হয়ে গেল। তাহলে এটা যদি লম্ব হয় এই বিন্দুতে, তাহলে এটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে কি আপতন বিন্দু, এটা আপতন বিন্দু। তাহলে এই কোণটা কি, আপতন কোণ। এটা আপতিত রশ্মি, এটা লম্ব, তাহলে এটা হচ্ছে আপতন কোণ। আচ্ছা, এই কোণটা কি, প্রতিফলন কোণ। তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, এই দুটো কোণ কি হবে, সমান হবে, যে কোনো ক্ষেত্রে এটা সমান হবে। আচ্ছা, এবারে এটা সমান হয়ে যাওয়ার পরে এটাকে না একটু ভালো করে আঁকি, কেন কি এটার সঙ্গে সমান্তরাল হতে হবে, প্রধান অক্ষের সঙ্গে পুরো সমান্তরাল। হ্যাঁ, এবার ঠিক আছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এটা প্রধান অক্ষ, এটা সমান্তরাল। ঠিক আছে, এবারে বল যে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে, হবে, কি করে হবে,
না দেখ, এটা আর এটা সমান্তরাল। যদি এরকম করে একটা লাইন টানি, এই কোণ আর এই কোণ সমান সমান হয় কেন? একান্তর কোণ। তাহলে কি হচ্ছে এখানে, এখান থেকে বোঝা যাচ্ছে কি যে এই কোণটা এই কোণের সঙ্গে সমান হচ্ছে, আবার এই কোণটা এটার সঙ্গে সমান হচ্ছে। তার মানে কি বলবো, এটা আর এটা সমান। তাহলে এই একটা ত্রিভুজ, ধর এখানে ধরে নিই এটা হচ্ছে কি না, বি বিন্দুতে আলোক রশ্মিটা পড়েছে। তাহলে আমি যদি বলি এই যে যে ত্রিভুজ, কোন ত্রিভুজ না, বি সি আর এফ ত্রিভুজ, যদি বলি বি সি আর এফ ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান। যখন কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হয় তখন আমরা তাকে কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিই। কোন বাহু দুটো সমান হবে না, যে দুটো কোণ সমান তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। যে দুটো কোণ সমান তাদের বিপরীত বাহু সমান হবে। এই কোণটার বিপরীত বাহু কোণটা এটা এফ বি, ঠিক আছে। আর এই কোণের বিপরীত কোণটা কি, এফ সি, ঠিক আছে। এফ সি, তাহলে কি হচ্ছে, এই দুটো বাহু সমান হবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এফ বি সমান কি হবে, এফ সি হবে, এফ সি হবে। এবারে আরেকটা জিনিস কি, এই যে যে এফ বি, এই এফ বিটা এফ পির সঙ্গে সমান হতে পারে। কেন হতে পারে না, আমরা যখন বলছিলাম যে আলোক রশ্মি হচ্ছে কি হয় না, উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি বলতে কি, একদম মেরুর কাছে পড়ে। দেখ ধর আমি যদি বলি এটা হচ্ছে কি মেরু, আমি যদি এটা হচ্ছে কি এফ বিন্দু, এর মধ্যে যে দূরত্ব, আমি যদি এখানে বলি বি, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু এক সমান হবে না, ঠিক আছে। কেন কি, এটা তো আর কেন্দ্র নয়, কেন্দ্র তো এটা। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি বি বিন্দুটাকে এখানে রাখি, তাহলে কি হবে, এটা আর এটা একটু কাছাকাছি হচ্ছে, মানে এফ বি আর এফ পির দূরত্বটা সমান সমান হচ্ছে। আরও যদি কাছে নিয়ে আসি, এফ বি আর এফ পি পুরো একদম সমান সমান হচ্ছে। তাহলে এখানে আমি কি লিখব, যে যে আপতিত আলোক রশ্মি উপাক্ষীয় রশ্মি হওয়ার জন্য বি বিন্দু পি এর খুব কাছে অবস্থিত হয়। তাই আমরা কি লিখতে পারি, এফ বিটাকে এফ পি লিখতে পারি। এফ বিটাকে সমান সমান এফ পি, মানে হচ্ছে খুব কাছাকাছি, এফ পি লিখতে পারি। তো এখান থেকে আমি কি লিখছি, যে এফ বি যদি এফ পি লিখতে পারি, দেখ এটা হচ্ছে কত, এফ সি ইজিক্যালস টু এফ বি লিখেছিলাম, হয়েছে। আচ্ছা, এফ বিটাকে আমি এফ পি লিখতে পারি, এফ বিটাকে এফ পি লিখে দিয়েছি না, এফ পি লিখে দিয়েছি। বলবে এরকম লেখার কি দরকার আছে, দরকার বলতে এই যে যে এফ পি, এটা কি, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, তাই না। এফ পিটা অ্যাকচুয়ালি কি, ফোকাস দৈর্ঘ্য। আর সিপিটা কি হচ্ছে, বক্রতা ব্যাসার্ধ। এখন আমি করব কি সিপি, মানে আর আর মানে হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, মানে সিপি। এখন টুকবি নাকি, আর মানে হচ্ছে সিপি। সিপি মানে এতটাকে আমি দুভাবে লিখবো, একবার কি লিখবো, একবার হচ্ছে এফপি লিখবো, আর একবার কি লিখবো, সিএফ। ঠিক আছে, কি লিখতে পারি, সিএফ প্লাস এফপি লিখলাম, হয়েছে। এফপি মানে কি, ফোকাস দৈর্ঘ্য, ওটা রেখে দেবো। সিএফটাকে, সিএফ মানে কি, সিএফ মানে এফ বি, এফ বি মানে পিএফ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এফ পি লিখলাম প্লাস আবার একটা এফ পি ছিল, তাহলে টু এফ পি হচ্ছে বা পিএফ হচ্ছে, যাই হোক। তার মানে এটা হচ্ছে কি টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য। এবার এইটাকে ভাষায় লিখতে হবে কেমন করে, এটাকে পুরো হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে পুরোটা। কি লিখবো, লেখ, ধরি, কি লিখবো পুরোটা আমি হচ্ছে এখন লেখা শুরু করছি। ধরি এম এম ড্যাশ, ধরি এম এম ড্যাশ, ধরি এম এম ড্যাশ একটি অবতল দর্পণের পি কমা এফ কমা সি হলো যথাক্রমে, কি কি বলবো, কি বলবো, ধরি এম এম ড্যাশ একটি অবতল দর্পণের পি কমা এফ কমা সি হলো যথাক্রমে, কি বলবো, পিটা হচ্ছে কি মেরু, কমা ফোকাস, ফোকাস দৈর্ঘ্য নয়, ফোকাস, কমা বক্রতা কেন্দ্র, হয়ে গেল। দেখ লেখা, প্রথম প্রথম লাইন কিরকম লিখলাম, ধরি এম এম ড্যাশ অবতল দর্পণের পি সি এফ হলো যথাক্রমে মেরু, ফোকাস এবং বক্রতা কেন্দ্র।
ওই যে লিখেছিস, এবার কি লিখবি যে এটাকে এ নাম দিয়ে দিয়েছি এখন, ঠিক আছে। এবার কি লিখবি যে এ বি আলোক রশ্মি, এ বি একটি উপাক্ষীয় আলোক রশ্মি, ঠিক আছে। এ বি একটি উপাক্ষীয় আলোক রশ্মি যা, হ্যাঁ তো কারেন্ট চলে গেছিল এই জন্য হচ্ছে কি লেখাটা হচ্ছে আটকে গিয়েছিল। আমি এরপরে লিখে দিয়েছি, এটা কি লিখেছি যে এ বি একটি উপাক্ষীয় আলোক রশ্মি, এ বি একটি উপাক্ষীয় আলোক রশ্মি, ঠিক আছে। এ বি একটি উপাক্ষীয় আলোক রশ্মি যা প্রধান অক্ষের সহিত সমান্তরালভাবে, প্রধান অক্ষের সহিত সমান্তরালভাবে দর্পণের বি বিন্দুতে আপতিত হলে সেটি প্রতিফলনের পর ফোকাস বিন্দুগামী হবে। তাহলে হচ্ছে কি এ বি একটি উপাক্ষীয় রশ্মি যেটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হলে সেটি হচ্ছে কি প্রতিফলনের পর ফোকাস বিন্দুগামী হবে, ঠিক আছে। এবার কি না, সি এবং বি বিন্দু যুক্ত করলে সিবি সরলরেখা বি বিন্দুতে দর্পণের উপর লম্ব হবে, বি বিন্দুতে দর্পণের উপর লম্ব হবে, কেন কি এটা হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কি বি বিন্দুতে লম্ব হবে। এবার এখান থেকে কি বলছি যে এ বি সি কোণটা, এ বি সি কোণ সমান কত হবে, সিবিএফ কোণ হবে। এই কোণটা হচ্ছে কি না আপতন কোণ সমান প্রতিফলন কোণ, কেন কি এটা আপতন কোণ এটা প্রতিফলন কোণ, হয়ে গেল। এরপরে কি লিখবো যে এ বি সি কোণ, এই কোণটা সমান কত হবে না বিসিএফ, এবিসি কোণ হবে কত, এবিসি কোণ, এবিসি কোণ হবে কত এফ সি বি কোণ, কেন এই দুটো কোণ হচ্ছে কি পরস্পর একান্তর কোণ, হয়ে গেল। তাহলে এখান থেকে যদি বলি আমি এবিসি কোণ সমান সিবিএফ কোণ, আবার এবিসি কোণ সমান এফসিবি কোণ লিখি, তাহলে আমি কি লিখতে পারবো, এই দুটো থেকে কি লিখতে পারি সিবিএফ সমান এফসিবি কোণ, দুটোর থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি কি বলবো যে ত্রিভুজটা কি হবে না একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা কি হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কেন এর দুটো কোণ সমান হচ্ছে। তো এই সমদ্বিবাহু ত্রিভুজ লেখার পরে আমি এইখানটায় চলে গেছি, সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ দুটো বাহু সমান, যদি এই কোণটা আর এই কোণটা সমান হয় তাহলে এখান থেকে আমি কি লিখবো যে সিএফ বাহু, সিএফ এবং এফ বি বাহু দুটো সমান, সিএফ আর এফ বি বাহু সমান। তারপরে কি লিখবো যে বি এবং পি বিন্দু খুব কাছে, কেন কি উপাক্ষীয় রশ্মি বি এবং পি বিন্দু খুব কাছে, তাই কি লিখবো যে এফ বি যে বাহুটা সেটা কি হবে এফ পি এর সঙ্গে সমান হবে, প্রায় সমান, এফ বি নিয়ার ইকুয়াল টু এফ পি লিখে দিলাম, সমান হবে দুটো। এবারে এইটা লেখার পরে কি লিখবো, অতএব তাহলে কি হচ্ছে এখান থেকে যে সি এফটাকে এফ বির সঙ্গে সমান করেছি, আবার এফ বিটা এফ পির সঙ্গে সমান, তাহলে সিএফটাকে আমি এফ পি লিখতে পারি, সিএফ সমান এফ পি, সিএফ সমান এফ পি, সিএফ সমান এফ পি, ঠিক আছে। এবার লেখার পরে কি লিখবো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ বলতে হচ্ছে কি এর পোল থেকে, এর হচ্ছে কি মেরু থেকে, মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত যত দূরত্ব, এর মেরু এটা, মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ মানে কত হচ্ছে না সিপি বা পিসি, তাহলে সেটা লেখার পরে কি হচ্ছে না সিএফ, সিএফ প্লাস এফ পি আমরা লিখতে পারি, সিপি কে আমরা কি লিখতে পারি সিএফ প্লাস এফ পি। এবার সিএফটা কে আমরা কি লিখতে পারি এফ পি লিখতে পারি, আর এফ পিটা যেমন আছে তেমন, তাহলে এটা হয়ে গেল কত টু এফ পি, টু এফ পি মানে কত হচ্ছে টু এফ, তার মানে কি হচ্ছে আর ইজ ইকুয়ালস টু টু এফ, এটা হচ্ছে কিনা বক্রতা ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দৈর্ঘ্য, ব্যাস। এতটা হচ্ছে ছিল কি প্রমাণ ছিল, এই প্রমাণটা এতটা পর্যন্ত হয়ে গেছে, তো এতটা হচ্ছে পুরো সবাই ভালো করে পড়বে, ঠিক আছে, ব্যাস পুরো ঘেমে গেছি পুরো, ঠিক আছে।